প্রধানমন্ত্রী ফেলোশিপ 2020 প্রদান করা হচ্ছে। এই ফেলোশিপের অধীনে সর্বোচ্চ 2 কোটি টাকা, হ্যাঁ তোমরা ঠিক শুনেছ, সর্বোচ্চ 2 কোটি টাকা পিএইচডির জন্য এবং সর্বোচ্চ 60 লক্ষ টাকা মাস্টার্সের জন্য বাংলাদেশ সরকার তোমাদেরকে দিবে। বন্ধুরা, দেশ বিদেশি উচ্চশিক্ষা নিয়ে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রোগ্রাম 2020। আমরা অনেকেই উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাচ্ছি, মাস্টার্স অথবা পিএইচডি করতে চাচ্ছি। প্রবলেমের কারণে বা টিউশন ফি বেশি হওয়ার কারণে আমরা অনেকেই বিদেশে এই ধরনের ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডি করতে পারি না। এই চিন্তাকে মাথায় রেখে প্রধানমন্ত্রী ফেলোশিপ 2020 প্রদান করা হচ্ছে। এই ফেলোশিপের অধীনে সর্বোচ্চ 2 কোটি টাকা, হ্যাঁ তোমরা ঠিক শুনেছ, সর্বোচ্চ 2 কোটি টাকা পিএইচডির জন্য এবং সর্বোচ্চ 60 লক্ষ টাকা মাস্টার্সের জন্য বাংলাদেশ সরকার তোমাদেরকে দিবে। এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে প্রত্যেকটি তথ্য, প্রত্যেকটি ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। তাই স্কলারশিপটি পাওয়ার জন্য বা ফেলোশিপ প্রোগ্রামটিকে অ্যাপ্লাই করার জন্য প্রতিটি তথ্য খুব মনোযোগ দিয়ে দেখবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানার আগে স্কলারশিপটি বা ফেলোশিপ প্রোগ্রামটির সুবিধাগুলো যদি আমরা জেনে নেই, তাহলে এই ফেলোশিপ প্রোগ্রাম সম্পর্কে তোমাদের আগ্রহ আরও অনেকাংশেই বেড়ে যাবে। তাই প্রথমেই আলোচনা করছি এই ফেলোশিপের সুবিধাগুলো, এরপর ধারাবাহিকভাবে এর আবেদন করার পদ্ধতি, কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে, কোথায় আবেদন করবে, কিভাবে আবেদন করবে, তোমাকে কিভাবে নির্বাচন করা হবে অর্থাৎ প্রাথমিক বাছাইয়ের পদ্ধতি সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নেই বিস্তারিত। বন্ধুরা, প্রধানমন্ত্রী ফেলোশিপ 2020 এর কি কি সুবিধা রয়েছে এখন আমরা আলোচনা করব। প্রথমেই আসি মাসিক ভাতা, অর্থাৎ তুমি প্রতি মাসে একটি অ্যামাউন্ট তুমি পাবে। কি পরিমাণ অ্যামাউন্ট? এখানে 3টি গ্রুপে ভাগ করা হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার কিছু দেশ, তুরস্ক, গ্রিস, সুইজারল্যান্ড, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাও রয়েছে, অস্ট্রেলিয়াও রয়েছে। এই সকল দেশগুলোকে গ্রুপ একে ভাগ করা হয়েছে। এখানে যদি তুমি পিএইচডি করতে যাও তাহলে প্রতি মাসে $2300 তুমি পাবে। পাশাপাশি মাস্টার্সের জন্য যদি এই দেশগুলোতে যাও তাহলে প্রতি মাসে তুমি $1800 অর্থাৎ $1800 তুমি পাবে। গ্রুপ 2তে জর্ডান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ওমান, ভারত, মালয়েশিয়া, মরিশাস, দক্ষিণ আফ্রিকা, মিশর, মধ্যপ্রাচ্য দেশগুলোতে তুমি যদি পড়াশোনা করতে যাও তাহলে পাবে মাসিক পিএইচডির জন্য সর্বোচ্চ $2000 এবং মাস্টার্সের জন্য সর্বোচ্চ $1600। গ্রুপ 3-এ এশিয়ার মধ্যে অন্যান্য যে দেশগুলো রয়েছে সেগুলোকে উল্লেখ করা হয়েছে। পিএইচডির জন্য এখানে সর্বোচ্চ তুমি পাবে $1800 এবং মাস্টার্সের জন্য তুমি পাবে $1300। আশা করি বুঝতে পেরেছ। এবারে আসি সংস্থাপন ব্যয়। এই সংস্থাপন ব্যয়ে একটি ভাতা তুমি পাবে। সংস্থাপন ব্যয় হচ্ছে তুমি যখন এক দেশ থেকে আরেক দেশে যাবে তখন প্রাথমিকভাবে তোমার কিছু খরচা হবে, সেই প্রাথমিক খরচাগুলো মেটানোর জন্যই তোমাকে এক্সট্রা কিছু পেমেন্ট করা হবে বা এক্সট্রা কিছু ভাতা দেওয়া হবে এককালীন, সেটা এটা উল্লেখ করছি। এখানেও গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 ভাগ করা হয়েছে। ঠিক একইভাবে প্রথম গ্রুপে তুমি সংস্থাপনের ভাতা হিসাবে পিএইচডির জন্য পাবে এককালীন সর্বোচ্চ $5000, মাস্টার্সের জন্য পাবে সর্বোচ্চ $2500। গ্রুপ 2-তে তুমি যদি যাও সেক্ষেত্রে গ্রুপ 2-এর যে দেশগুলো এখানে যদি তুমি যাও তাহলে সংস্থাপন ভাতা হিসাবে তুমি পিএইচডির জন্য সর্বোচ্চ পাবে $4500 এবং মাস্টার্সের জন্য পাবে সর্বোচ্চ $2300। গ্রুপ 3-এ মানে অর্থাৎ এশিয়ার অন্যান্য দেশের জন্য সংস্থাপন ভাতা হিসাবে তুমি সর্বোচ্চ $4000 এবং মাস্টার্সের জন্য পাবে $2000। এগুলো সবই সর্বোচ্চ। এবারে অন্যান্য ভাতা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসব শিক্ষা উপকরণ ক্রয় নিমিত্তে প্রদত্ত ভাতা, অর্থাৎ তোমার শিক্ষাকালীন সময়ে তোমার বই বা অন্যান্য উপকরণ তোমাকে কিনতে হতে পারে, সেই জন্য তুমি এককালীন একটি ভাতা পাবে, সেটা হচ্ছে শিক্ষা উপকরণ ভাতা।
পিএইচডির জন্য সর্বোচ্চ তুমি পাবে 2000 ইউএসডি, মাস্টার্সের জন্য পাবে সর্বোচ্চ 1000 ইউএসডি। স্বাস্থ্য বীমা যেটা প্রতিটি ছাত্রের জন্য প্রযোজ্য, প্রতি বছর এটা তোমাকে দেওয়া হবে সর্বোচ্চ 2000 ইউএসডি এবং মাস্টার্সের জন্য দেওয়া হবে সর্বোচ্চ 2000 ইউএসডি। ভ্রমণ ব্যয় অর্থাৎ তুমি যদি শিক্ষাকালীন সময়ে যাওয়া আসা করো অর্থাৎ ফ্লাই এর খরচাটাও তোমাকে দিয়ে দেওয়া হবে, এখানেও সর্বোচ্চ 5000 ইউএসডি দেওয়া হবে পিএইচডির ক্ষেত্রে, মাস্টার্সের জন্য দেওয়া হবে 3000 ইউএসডি। শিক্ষা চলাকালীন সময় তুমি যদি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করো সেই ব্যয়টাও সরকার গ্রহণ করবে। এক্ষেত্রে পিএইচডির জন্য সর্বোচ্চ 3000 ইউএসডি ডলার তোমাকে দেওয়া হবে এবং মাস্টার্সের জন্য সর্বোচ্চ 1000 ইউএস ডলার তোমাকে দেওয়া হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রায় সবগুলো ক্ষেত্র তোমাকে কভার করা হয়েছে, অর্থাৎ থাকা, খাওয়া, যাওয়া আসা সব কিছু তোমাকে এখানে দেওয়া হচ্ছে। এবার আসি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস তোমার প্রয়োজন হবে। প্রথমেই দরকার হবে 1000 শব্দের মধ্যে একটা স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাস কিভাবে লিখতে হবে ভিডিওর শেষ প্রান্তে আমি আলোচনা করব এবং একটি স্টেটমেন্ট অফ পারপাস অথবা লেটার অফ ইন্টেন্ট একটি কপি আমি আমার গ্রুপে দিয়ে দিব। গ্রুপের লিংক অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। এরপর লাগবে সকল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিটের কপি এবং এগুলো পিডিএফ করে অনলাইনে আপলোড করতে হবে। তোমার লাগবে এনআইডি স্ক্যান করে সেটার পিডিএফ অনলাইনে আপলোড করতে হবে। আইএলটিএস বা টোফেলের কপি পিডিএফ করে অনলাইনে আপলোড করতে হবে। আনকন্ডিশনাল অফার লেটার সেটাকে পিডিএফ করে অনলাইনে আপলোড করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রাইভেটের ক্ষেত্রে যারা প্রাইভেট জব করছে তাদের জন্য পিডিএফ করে অনলাইনে আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি জেপিজি অথবা জেপিইজি ফরম্যাট করে অনলাইনে আপলোড করতে হবে। ডিক্লারেশন ফর্ম পূরণ করে যথাযথ সিল ও স্বাক্ষর জমা দিতে হবে। সরকারি কর্মকর্তা হলে অর্থাৎ তুমি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকো তাহলে পার্মানেন্টের গ্যাজেট নোটিফিকেশনের কপিটি পিডিএফ করে অনলাইনে আপলোড করতে হবে। যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়েছ অনার্স বা মাস্টার্স অথবা পিএইচডি তারা সমতা সার্টিফিকেট নিতে হবে। এই সমতা সার্টিফিকেটের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করে সেখান থেকে তোমার সার্টিফিকেটের জন্য আবেদন করবে এবং সেই সার্টিফিকেটটি সমতা সার্টিফিকেটটি পেয়ে পিডিএফ করে অনলাইনে আপলোড করে দিতে হবে। ইউজিসির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আসি আবেদন করার শর্ত। প্রায় অনেকগুলো শর্ত তোমাকে পূরণ করে এই ফেলোশিপ প্রোগ্রামে আবেদন করতে হবে। প্রথম শর্ত, প্রত্যাশিত ডিগ্রির জন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে অবশ্যই আনকন্ডিশনাল অফার লেটার সংগ্রহ করতে হবে। আনকন্ডিশনাল অফার লেটার ছাড়া তুমি এই প্রোগ্রামে আবেদন করতে পারবে না। বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং অবশ্যই দ্য টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ওভারঅল র্যাঙ্কিং 2020 অনুযায়ী 1 থেকে 300-র মধ্যে হতে হবে। তোমার টোফেল বা আইএলটিএস এর স্কোর শিট তোমাকে অবশ্যই পিডিএফ করে জমা দিতে হবে। অবশ্যই এই স্কোর তোমাকে আইএলটিএস এর ক্ষেত্রে 6 থাকতে হবে, ওভারঅল 6 থাকতে হবে এবং টোফেলের ক্ষেত্রে 80 থাকতে হবে। আবেদনকারী সর্বোচ্চ বয়সসীমা পিএইচডির ক্ষেত্রে সর্বোচ্চ 45 বছর এবং মাস্টার্সের ক্ষেত্রে 40 বছর। সরকারি কর্মকর্তার ক্ষেত্রে প্রবেশের পর বিদেশে কোনো মাস্টার্স সম্পন্ন করে থাকলে মাস্টার্স ফেলোশিপের জন্য বিবেচিত হবেন না। বেসরকারি প্রার্থীদের ক্ষেত্রে ইতিমধ্যে যারা বিদেশ থেকে কোনো মাস্টার্স সম্পন্ন করেছ তারা মাস্টার্স ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন না, কিন্তু তারা চাইলে পিএইচডি ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে। পিএইচডি সম্পন্ন প্রার্থীদের আবেদনপত্র পিএইচডি বা মাস্টার্সের ফেলোশিপের জন্য বিবেচিত হবে না। পিএইচডি কোর্সের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং মাস্টার্সের জন্য আবেদনকারীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতেই হবে। বিদেশে সম্পন্ন স্নাতক বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে আবশ্যিকভাবে ইউজিসি কর্তৃক সমতা সার্টিফিকেট জমা দিতে হবে, অন্যথায় তুমি এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে না। সরকারি বেসরকারি আন্তর্জাতিক পূর্ণাঙ্গ ফেলোশিপ প্রার্থীগণ ফেলোশিপের জন্য বিবেচিত হবে না, তবে শর্ত থাকে যে বিশ্ববিদ্যালয় থেকে আংশিক বৃত্তিপ্রাপ্ত আবেদন করতে পারবেন। ফেলোশিপের ফলাফল ঘোষণার পর ফেলোদের অধ্যয়নের বিষয় পরিবর্তন, বিশ্ববিদ্যালয় পরিবর্তন বা দেশ পরিবর্তনের কোনো সুযোগ নেই। যদি সেক্ষেত্রে করো আবেদন গ্রহণযোগ্য হবে না।
চূড়ান্তভাবে নির্বাচিত ও মনোনীত প্রার্থীকে আবশ্যিকভাবে নির্ধারিত বিশ্ববিদ্যালয় ও নির্ধারিত সেশনে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত কারণে নির্ধারিত কোর্সে বা নির্ধারিত সেশনে অংশগ্রহণ হলে ব্যর্থ হলে সরাসরি বাতিল করা হবে। একই সাথে উক্ত প্রার্থীর ভবিষ্যতে এই ধরনের প্রকল্পের আওতায় কোনো কোর্সে আবেদন বলে গ্রহণ করা হবে না। 11 নম্বর পয়েন্ট, এখানে বলা হচ্ছে ফেলোশিপ প্রাপ্ত ব্যক্তি কাঙ্ক্ষিত অধ্যয়ন শেষে অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করার পরে তোমাকে অবশ্যই দেশে ফেরত আসতে হবে এবং দেশে এসে 2 বছর তোমাকে অবশ্যই এখানে কর্মজীবন অতিবাহিত করতে হবে। এই ক্ষেত্রে 2 জন সাক্ষীর সরকারি কর্মচারী যিনি 5ম গ্রেডে বা তার ঊর্ধ্বে বা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের মেয়র হতে পারে, কাউন্সিলর হতে পারে, পৌরসভার মেয়র হতে পারে, উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারে, সাক্ষ্যসহ বিধি মোতাবেক 600 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই মর্মে বন্ড প্রদান করবেন যে অধ্যয়ন শেষে দেশে ফেরত না আসলে ফেলোশিপ বাবদ গৃহীত সমুদয় অর্থ সরকারকে ফেরত দিতে বাধ্য থাকবেন। 12 নম্বর পয়েন্ট, প্রকল্প দফতর স্টিয়ারিং কমিটি অনুমোদন সাপেক্ষে ফেলোশিপ প্রাপ্ত ব্যক্তিগণের কাঙ্ক্ষিত অধ্যয়ন শেষে দেশে ফেরার বিষয়ে অন্য বিষয়ের প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে নতুন সংযোজন বা বিয়োজন শর্ত সংযোজন বা বিয়োজন করতে পারেন। 13 নম্বর পয়েন্ট, আবেদনকারী সরকারি কর্মকর্তা হলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে সাবমিশনের পূর্বে ডিক্লারেশন ফর্মে নির্ধারিত স্থানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সুপারিশ অবশ্যই দাখিল করতে হবে। 14 নম্বর পয়েন্ট আসছি, এসডিজি অর্জনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বিষয়ে আবেদন করা যাবে। 15 নম্বর এবং শেষ পয়েন্ট, ফেলোশিপের আওতায় স্পন্সরকৃত অর্থের সর্বোচ্চ সীমা। এখানে একটা কথা বলে রাখি, চূড়ান্তভাবে নির্বাচিত আবেদনকারী কাঙ্ক্ষিত কোর্স সম্পন্ন করতে যে পরিমাণ অর্থই প্রয়োজন হোক না কেন, ফেলোশিপ কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় অর্থের সর্বমোট পরিমাণ মাস্টার্সের ক্ষেত্রে 60 লক্ষ টাকা এবং পিএইচডির ক্ষেত্রে 2 কোটি টাকা অধিক হবে না। অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, তোমার টিউশন ফিস যত বেশি হোক না কেন, তুমি মাস্টার্সের ক্ষেত্রে 60 লক্ষ টাকার বেশি পাবে না এবং পিএইচডির ক্ষেত্রে 2 কোটি টাকার বেশি পাবে না। তবে যদি ইউনিভার্সিটি র্যাঙ্কিং যদি 1 থেকে 50-এর মধ্যে হয়, সেক্ষেত্রে তুমি 10% অতিরিক্ত ভাতা পেতে পারো। সেক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে 66 লক্ষ টাকা এবং পিএইচডির ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি 20 লক্ষ টাকা তুমি পেতে পারো। এবার আসি আবেদন করার পদ্ধতি। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনকারীকে অর্থাৎ তোমাকে ফেলোশিপ ওয়েবসাইটে www.pmfellowship.pmo.gov.bd লিংক অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে প্রবেশ করে এলিজিবিলিটি টেস্টে অংশগ্রহণ করতে হবে। এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ আবেদনকারী একটি ভেরিফাইড ইমেল অ্যাকাউন্টস ও মোবাইল নাম্বারের মাধ্যমে ফেলোশিপ ওয়েবসাইটে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে পারবে। অর্থাৎ তুমি যখন এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হয়ে যাবে, তখন তোমার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং তোমার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং এভাবেই তুমি একটা অ্যাকাউন্ট করতে পারবে এবং সেখানে প্রয়োজনীয় ইনফরমেশন প্রদান করে তোমার ওখানে আবেদন করতে পারবে। এরপর তোমাকে অনলাইনে আবেদনের পর সফট পিডিএফ কপিটি আবেদনকারী নিজের এবং তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সিল সহ অনলাইনে আবার সাবমিট করতে হবে। অর্থাৎ তোমাকে আবেদন করার পরে যে পিডিএফটি বের হবে, সেটার মধ্যে তুমি সই করবে এবং তোমার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের যে স্বাক্ষর রয়েছে সেটা নিয়ে আসবে। সেটাকে স্ক্যান করে আবার সাবমিট করতে হবে। আবেদনের হার্ড কপিটি প্রয়োজনীয় ডকুমেন্ট সহ মহাপরিচালক গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রী কার্যালয়, তেজগাঁও 1215 বরাবর, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে। এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আবেদনের ফর্মে অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি নির্বাচনের ক্ষেত্রে বিসিএস কর্মকর্তা ব্যতীত অন্য সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিগণ নন বিসিএস সরকারি ক্যাটাগরিতে বিবেচিত হবেন, যেমন সকল সরকারি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান ইত্যাদি। বেসরকারি ক্যাটাগরির ক্ষেত্রে সরকারি এবং নন বিসিএস ক্যাটাগরি নয়, এই সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে বাছাই করা হবে? প্রথমে তোমার আবেদন ও তার পেপারসগুলো যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর তোমার মান, দক্ষতা ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এরপর চূড়ান্ত মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে। এটা হচ্ছে প্রথম পর্যায়ের আবেদন। ঠিক একইভাবে বছরের আরেকটি সময়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান করা হবে, সেটি দ্বিতীয় পর্যায়ের আবেদন। প্রাথমিক আবেদন কিভাবে বাছাই করা হবে?
প্রাথমিক আবেদনের জন্য সর্বমোট 100 পয়েন্টের উপর নির্ভর করে তোমার অ্যাপ্লিকেশনটি বাছাই করা হবে। এর মধ্যে তোমার ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের উপর 35% নাম্বার রয়েছে, অর্থাৎ 35 পয়েন্ট রয়েছে। স্টেটমেন্ট অফ পারপাসের জন্য 15%, অর্থাৎ 15 নাম্বার রাখা হয়েছে। তোমার স্টেটমেন্ট অফ পারপাসে কত নাম্বার পাবে, কী কী বিষয়ের উপর তোমাকে নাম্বারিং করা হবে একটু পরে আলোচনা করছি। আইএলটিএস এবং টোফেলের স্কোরের উপর ভিত্তি করে সেখানে 20%, অর্থাৎ 20 পয়েন্ট রাখা হয়েছে বা 20 নাম্বার রাখা হয়েছে। টোফেলের ক্ষেত্রেও একই ধরনের ক্যাটাগরি রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবারে আসি তোমার বিগত পরীক্ষার ফলাফলের উপরে 30%, অর্থাৎ 30 পয়েন্ট বা নাম্বার রাখা হয়েছে। এসএসসি এবং এইচএসসি আসছে প্রথম ছকে এবং দ্বিতীয় অংশে আছে ব্যাচেলর এবং মাস্টার্সে। চূড়ান্ত আবেদন কিভাবে বাছাই করা হবে? মোট 100 পয়েন্টের উপর ভিত্তি করে চূড়ান্তভাবে তোমাকে নির্বাচন করা হবে। এর মধ্যে তোমার মৌখিক পরীক্ষাকে, যেটা প্রাথমিক বাছাই আবেদন করার পর তোমাকে যখন মৌখিক পরীক্ষা নেওয়া হবে তখন সেটার উপরে 50% নাম্বার ধরা হয়েছে। সেখানে তোমাকে বিশ্লেষণী দক্ষতার উপর 10 নাম্বার ধরা হয়েছে, উপস্থাপনার বিষয়বস্তুর উপর 10%, উপস্থাপনার দক্ষতার উপর 10%, এসডিজির সাথে সম্পৃক্ততার সাথে 10% বা 10 নাম্বার ধরা হয়েছে, এসডিজি বাস্তবায়নের অবদানের সম্ভাবনা নিয়ে 10%, এরকম নানা বিষয়ের উপর তোমাকে প্রশ্ন করা হবে। টোটাল 50 নাম্বার ধরা হয়েছে। প্রার্থীর কর্মের বা সার্ভিসের সঙ্গে এসডিজি অর্জনের সরকারি নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের সম্পৃক্ততার উপর 20 নাম্বার ধরা হয়েছে। নীতি প্রণয়নের উপর 10% এবং বাস্তবায়নের ক্ষেত্রে 10% নাম্বার ধরা হয়েছে। তোমার অভিজ্ঞতার উপরে 10% নাম্বার, অর্থাৎ 10 নাম্বার ধরা হয়েছে। তোমার অভিজ্ঞতা যদি 10 বছরের বেশি হয় তাহলে তুমি পূর্ণ পয়েন্ট পাবে। যদি 5 থেকে 10 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে 8 পয়েন্ট পাবে এবং 5 বছর বা তার নিচে হলে 6 পয়েন্ট পাবে। তোমার ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে তুমি পয়েন্ট পাবে, এটা নিয়ে আগেও আলোচনা করেছি। তো এই হচ্ছে মোটামুটি চূড়ান্তভাবে এই পয়েন্টগুলোর মধ্যে যে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে। এবার আসি স্টেটমেন্ট অফ পারপাস কিভাবে লিখতে হবে, কারণ এখানে 15 নাম্বারটি এখানে প্রায় 15% নাম্বার ধরা হয়েছে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে এবং তোমার পরবর্তী মৌখিক পরীক্ষার সময় স্টেটমেন্ট অফ পারপাস থেকেই তোমাকে প্রশ্ন করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই। তো এখানে কি কি বিষয়ের উপর তোমাকে লিখতে হবে? ইংরেজিতে 1000 শব্দের বেশি না এমন একটি স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে। অনেকে স্টেটমেন্ট অফ পারপাসকে লেটার অফ ইন্টেন্টও বলে। তো যাই হোক, এই স্টেটমেন্ট অফ পারপাসে কোনো অংশে আবেদনকারীর নাম ব্যবহার করা যাবে না, তবে বর্তমান এবং পূর্ববর্তী পদবি কর্মস্থলে ব্যবহার করা যাবে। স্টেটমেন্ট অফ পারপাসের ক্ষেত্রে নিম্ন বর্ণিত ছকের উপর বিবেচনায় রেখে প্রতিটি অংশ লিখতে হবে, অর্থাৎ এই পয়েন্টগুলো তোমার স্টেটমেন্ট অফ পারপাসের মধ্যে থাকতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যা তোমাকে জানতেই হবে। তোমাদের মনে অনেক প্রশ্ন এই স্কলারশিপ সম্পর্কে আসতে পারে, সেই নিয়ে এখন বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমে আসি, এই ফেলোশিপের সময়সীমা কেমন? সর্বোচ্চ 2 বছর মাস্টার্সের ক্ষেত্রে এবং সর্বোচ্চ 5 বছর পিএইচডির জন্য প্রধানমন্ত্রী ফেলোশিপ জন্য আবেদন করা যাবে। এই ফেলোশিপে একাধিকবার আবেদন করা যাবে কিনা? হ্যাঁ, প্রধানমন্ত্রী ফেলোশিপের জন্য একাধিকবার আবেদন করা যাবে। কি কি ক্যাটাগরি বা কি পরিমাণ আবেদন গ্রহণ করা হয়? এখানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে বিসিএস কর্মকর্তাদের জন্য 70% সিট বরাদ্দ রাখা হয়েছে, অন্যান্য সরকারি কর্মকর্তার জন্য 20% রাখা হয়েছে এবং সর্বসাধারণের জন্য বাকি সবার জন্য 10% হারে নেওয়া হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি বিসিএস কর্মকর্তাগণ বা সরকারি কর্মকর্তাগণ যদি পরিমিত সংখ্যক না হয় সেক্ষেত্রে তাদের অংশ থেকে সর্বসাধারণকে জায়গা দেওয়া হবে। এবার আইএলটিএস বা টোফেল কি বাধ্যতামূলক? হ্যাঁ, অবশ্যই বাধ্যতামূলক। আইএলটিএস বা টোফেল স্কোর ছাড়া তুমি এই ফেলোশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবে না। অফার লেটার যদি অধ্যয়নরত ব্যয় শর্ত থাকে তাহলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। কোনো বিশেষ কারণে ভর্তি বা সেশন পরিবর্তন করতে চাইলে, এখানে একটা কথা বলে রাখি, চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে অবশ্যই নির্ধারিত বিশ্ববিদ্যালয় এবং নির্ধারিত সেশনে অংশগ্রহণ করতে হবে। প্রার্থীর ব্যক্তিগত কোনো কারণে নির্ধারিত কোর্সে অংশগ্রহণ ব্যর্থ হলে নির্বাচিত প্রার্থীর মনোনয়ন সরাসরি বাতিল করা হবে। তবে কোনো বিশেষ কারণে ভর্তি সেশন পরিবর্তনের প্রয়োজন হলে প্রার্থীকে প্রকল্প কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক বরাবর সুনির্দিষ্ট সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে এবং সেক্ষেত্রে আবেদন করতে হবে।
এক্ষেত্রে কর্তৃপক্ষ চূড়ান্ত বলে গণ্য হবে। ফেলোশিপ প্রাপ্তির পর দেশ বা ইউনিভার্সিটি বা বিষয় পরিবর্তন করা কি যাবে? পরিবর্তনের কোনো সুযোগ নেই। লেখাপড়ার সময় এক্সটেন্ড করার প্রয়োজন হলে, কাঙ্ক্ষিত অধ্যয়ন বর্ধিত সময় প্রয়োজন হলে বা সময়টাকে এক্সটেন্ড করতে হলে তাৎক্ষণিকভাবে প্রকল্প দপ্তরকে এবং স্ব মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। বর্ধিত সময়ের অধ্যয়নের ব্যয়ভার প্রধানমন্ত্রী ফেলোশিপ বহন বা প্রদান করা হবে না। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম প্রধানমন্ত্রী ফেলোশিপ 2020-এর বিস্তারিত তথ্য। আশা করি এই তথ্যের মাধ্যমে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে এবং এই লুক্রেটিভ ফেলোশিপ প্রোগ্রামে তোমরা অবশ্যই আবেদন করে ফেলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।